কলকাতায় হোটেলে আগুনে ৫ বাংলাদেশি সহ প্রাণ গেল ৯ জনের। দগ্ধ কয়েকজনের অবস্থাও আশঙ্কাজনক। ভবনে ছিল না অগ্নি নির্বাপন ব্যবস্থা। আগুনের ফুলকি আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে আর অতিরিক্ত ধোঁয়া। বেবিকে নিয়ে আর আমাকে ওয়াইফকে নিয়ে আমি তাৎক্ষণিক ছাদে চলে গেছিলাম। হোটেল ম্যানেজমেন্টগুলা গাপ্তি আছে, এসি সার্ভিস করে না, সুইচগুলো নষ্ট। যারা যারা এর সঙ্গে দোষী যুক্ত প্রত্যেকে যথাযথ শাস্তি পাবে। নিহতদের মধ্যে একই পরিবারের ৪ জনের বাড়ি কুষ্টিয়ায়। একজনের সাভারে। দ্রুতই মরদেহ দেশে আনার ঘোষণা। শুধু বন্ধুই না ভাই, তবে সেও আমাকে দাদা বলে ডাকতো। এটা মানে নিতে পারতেছেন ওই মারা গেছে, এটা শুনছি কিন্তু বিশ্বাস হচ্ছে না। আমাদের এই মরদেহগুলো আমরা যেন বাংলাদেশে ফিরিয়ে আনতে পারি, সে কাজটা আমাদের কলকাতার মিশন সে কাজটি করছে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতামূলক রাষ্ট্রপতি নির্বাচনের ভোট কাল। জয়ের পথে মির্জা ফখরুল। প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখেনি কমিশন। শুক্রবার সন্ধ্যায় শপথ। শর্ত দিয়ে বন্ধুত্ব হয় না, সমমর্যাদার ভিত্তিতে নির্ধারণ হবে ভারতের সঙ্গে সম্পর্ক, বললেন উপদেষ্টা রিজভী। সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখানোর আহ্বান। গ্যাস সংকট মোকাবেলায় স্পট মার্কেট থেকে ১৪ কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত। ২ থেকে বাড়িয়ে ৩ মাসের জ্বালানি মজুতের পরিকল্পনা সরকার। একনেকে ১০ প্রকল্প অনুমোদন। দুদকের ভাবমূর্তি ফিরিয়ে আনতে চায় নতুন কমিশন। চাপ মুক্ত থেকে দুর্নীতি নির্মূলে ঘোষণা নতুন চেয়ারম্যানের। স্বাধীনভাবে কাজ করার প্রত্যয়। এবং বন্ধ করা হবে দেশের সব অনিবন্ধিত কিন্ডারগার্টেন। চট্টগ্রামে গণশিক্ষা প্রতিমন্ত্রী। মনিটরিংয়ের আওতায় আসছে প্রাথমিক শিক্ষার পরিবেশ ও অবকাঠামো। ভারতের কলকাতার নিউ মার্কেট এলাকায় আবাসিক হোটেলে ভয়াবহ আগুনে প্রাণ গেল ৫ বাংলাদেশি সহ ৯ জনের। নিহতদের ৪ জন একই পরিবারের সদস্য। চিকিৎসা নিতে গিয়েছিলেন তারা। দগ্ধ বেশ কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে ৮০ জনকে। ফায়ার সার্ভিস জানিয়েছে ভবনটিতে ছিল না অগ্নি নিরাপত্তা ব্যবস্থা। কলকাতা থেকে সুব্রত আচার্যের রিপোর্ট। একের পর এক ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ। স্থানীয় সময় মঙ্গলবার রাতে কলকাতার মির্জা গালিব স্ট্রিটের হোটেল শিখা ইনে আগুন লাগে। মুহূর্তেই ধোঁয়া ছড়িয়ে পড়ে চারপাশে। ভবনের ভেতরে আটকা পড়েন অনেকে। এই ঘটনায় বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিক হতাহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। তারা চিকিৎসার জন্য কলকাতায় এসেছিলেন। সার্বিক বিষয়ে খোঁজখবর রাখছে বাংলাদেশ উপ হাইকমিশন। ৯ জন মৃত্যুবরণ করেছেন। ৬ জনের পরিচয় জানা গেছে এখনো পর্যন্ত, অন্যদের পরিচয় জানা যায়নি। আমরা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে এবং তাদের পরিবারের সাথে যোগাযোগ করে তাদের মৃতদেহ কী করে ঢাকায় পৌঁছানো হবে সে ব্যাপারে আমরা পরবর্তী ব্যবস্থাটা গ্রহণ করি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণে কাজ করেন দমকল কর্মীরা। আগুনের সময় ভেতরে সবাই ঘুমাচ্ছিলেন। ধোঁয়ায় বেশ কয়েকজন অচেতন হয়ে পড়লে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। জীবিত উদ্ধার করা হয় বেশ কয়েকজনকে। ঘন ধোঁয়ার কারণে হোটেলের ওপর তলায় পৌঁছতে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের। আগুনের ফুলকি আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে আর অতিরিক্ত ধোঁয়া। আমি আমার বেবিকে নিয়ে আর আমাকে ওয়াইফকে নিয়ে আমি তাৎক্ষণিক ছাদে চলে গেছিলাম। হোটেল ম্যানেজমেন্টগুলা গাপ্তি আছে, যেমন এসি সার্ভিস করে না, সুইচগুলো নষ্ট। ৫ তলা ভবনের এই প্রতিটি তলায় রয়েছে বিভিন্ন হোটেল। আবাসিকদের দাবি, আগুন লাগার পরও হোটেল কর্তৃপক্ষের কারো দেখা মেলেনি। ছিল না অগ্নি নির্বাপন ব্যবস্থাও। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন স্থানীয় এই বিজেপি নেতা। যারা যারা এর সঙ্গে দোষী যুক্ত প্রত্যেকে যথাযথ শাস্তি পাবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হোটেলের এসি বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত। তবে প্রকৃত কারণ জানার পাশাপাশি ভবনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। এ নিয়ে বিস্তারিত জানাতে স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী ফারুক রবিন। যাচ্ছে তার কাছে।
রবিন, আমরা রিপোর্টটা দেখলাম, মর্মান্তিক একটা ঘটনা। সেক্ষেত্রে আসলে হৃদয় বিদারক। অনেক সময় পেরিয়ে গেলে কি আসলে সর্বশেষ জানা গেল এবং যারা নিহত হয়েছেন তাদের জন্য আসলে কিভাবে দেশে ফিরিয়ে আনার পরিকল্পনা চলছে? রাব্বি, কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডের যে ঘটনাটি ঘটলো সেটি একেবারে হৃদয় বিদারক একটি ঘটনা। কারণ এই দুর্ঘটনা বা অগ্নিকাণ্ডে যে 9 জন প্রাণ হারিয়েছেন তাদের মধ্যে যাদের পরিচয় এখনও পর্যন্ত শনাক্ত হয়েছে, অর্থাৎ 7 জনের পরিচয় এখনও পর্যন্ত শনাক্ত করা গেছে, তার মধ্যে 5 জনই বাংলাদেশি, অর্থাৎ বাংলাদেশের নাগরিক। এর মধ্যে একই পরিবারের 4 জন রয়েছেন, তারা হলেন যে কুষ্টিয়ার। এই 4 জন মূলত গিয়েছিলেন চিকিৎসার জন্য। এই 4 জনের মধ্যে 2 বছরের একজন শিশুও রয়েছে। অর্থাৎ ঘটনাটা এতই মর্মান্তিক। এবং অপরজন হলেন মানে সাভারের বাসিন্দা, তিনি ব্যবসায়িক কাজে গিয়েছিলেন। এবং কুষ্টিয়ার একই পরিবারের যে 4 জন গিয়েছিলেন তারা মূলত গিয়েছিলেন মানে চিকিৎসার কাজে। সেখানে একজন সাংবাদিক এবং তার স্ত্রী, পুত্র এবং তার শ্বশুর, তারা গিয়েছিলেন কলকাতায় এবং সেখানে তারা চিকিৎসার জন্য মূলত ভারতে গিয়েছিলেন এবং তারা এই কলকাতার এই মানে হোটেলটিতে ছিলেন। এবং অপর যে বাংলাদেশি নাগরিক তিনি মূলত গিয়েছিলেন ব্যবসায়িক কাজে। 2 জন নাগরিকের অর্থাৎ যে 9 জন নিহত হয়েছেন তার মধ্যে এই 5 জন বাংলাদেশি এবং 2 জন ভারতীয়, আর যে বাকি 2 জন রয়েছেন তাদের পরিচয় এখনো পর্যন্ত শনাক্ত হয়নি। তো রাপি, এই যে এই ঘটনাটি ঘটলো, অর্থাৎ যে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটছে, এরপরে কিন্তু নানা প্রশ্ন সামনে এসেছে। অর্থাৎ যে হোটেলের যে অবহেলা বা বিভিন্ন ধরনের গাফিলতি বা অব্যবস্থাপনা, সেগুলো কিন্তু সামনে এসেছে এবং নানা ধরনের প্রশ্ন কিন্তু সামনে এসেছে। একটি বিষয় যদি জানাই, যেই হোটেলটিতে মানে এই বাংলাদেশি নাগরিকরা ছিলেন, অর্থাৎ যে হোটেল মানে মির্জা গালিব স্ট্রিটের শিখা ইন হোটেলে, তো সেখানে এই একই ভবনে একাধিক হোটেল ছিল। এটি কলকাতার গণমাধ্যম সহ আমাদের যে সহকর্মী কলকাতা থেকে জানিয়েছেন। এবং সেখানকার যে পথ সেটি কিন্তু যে খুবই সরু ছিল এবং সেখানে এতটাই সরু ছিল যে ফায়ার সার্ভিস যেতে সেটিও কিন্তু বেশ বেগ পেতে হয়েছে, এমনটি কিন্তু কলকাতার গণমাধ্যমগুলো জানিয়েছে। এবং সেখানে পর্যাপ্ত অগ্নি নিরাপত্তা ব্যবস্থা ছিল না বলেও কিন্তু জানা গেছে। তো এই যে এরকম একটি মানে পরিস্থিতি, সেখানে কিন্তু এই হোটেলগুলোর যে লাইসেন্স কিংবা অনুমোদন যথাযথ ছিল কিনা সেটি নিয়েও কিন্তু নানা ধরনের প্রশ্ন উঠছে। তো এই ঘটনায়, অগ্নিকাণ্ডের ঘটনায় 5 সদস্যের একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে বলে জানিয়েছেন মানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো এই যে এরকম একটি দুর্ঘটনা ঘটেছে, তারপরে কিন্তু যে নানা বিষয় আশয়গুলো সামনে এসেছে। বিশেষ করে কলকাতায় গত 2 দশকে 8টি বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং এর ফলে 2 শতাধিক মানুষ তারা প্রাণ হারিয়েছেন, এরকম যে খবর কিন্তু যে কলকাতার গণমাধ্যমে এসেছে। বিশেষ করে মানে কিন্তু এরকম ঘটনাগুলো ঘটে, তারপরই নানা রকম আলোচনা হয়, কিন্তু পরবর্তীতে যেরকম ব্যবস্থাগুলো নেওয়া দরকার সেরকমগুলো হয় না। কলকাতার আনন্দবাজার পত্রিকা কিছুক্ষণ আগে আমি একটি শিরোনাম দেখছিলাম, তারা যে শিরোনামটি করেছিল যে আগুন লাগলে প্রশাসন জাগে, তারপরে ফের যে সেই অবস্থা। অর্থাৎ আমাদের বাংলাদেশে কিন্তু আমরা যে একই রকম অভিজ্ঞতা দেখতে পাই, যে বিভিন্ন সময় দেখা যায় এই ধরনের ঘটনাগুলো ঘটে, দুর্ঘটনা ঘটে, আগুন লাগে, মানুষের প্রাণহানি ঘটে, তারপর নানা ধরনের আলাপ আলোচনা হয়, অনেক ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়, প্রতিশ্রুতি আসে, কিন্তু কিছুদিন পরে সব কিছু যেন একেবারে মিয়ে যায়। ঠিক একই রকম চিত্র কিন্তু যে কলকাতায় সে আমরি হাসপাতালের দুর্ঘটনার কথা বলেন কিংবা পার্ক স্ট্রিটের স্টিফেন কোর্ডের যে দুর্ঘটনার কথা, সেখানেও কিন্তু যে অনেক মানুষ প্রাণ হারিয়েছে, এরকম ঘটনাগুলো ঘটছে। কিন্তু তারপরও মানে কলকাতায় নানা ধরনের আলাপ আলোচনা হয়েছে, ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি এসেছে, কিন্তু পরবর্তীতে সেগুলো কার্যকরের বেলায় তেমন একটি দেখা যায়নি। অর্থাৎ যে সে অবস্থায় ছিল, এরকম চিত্র কিন্তু কলকাতার গণমাধ্যমগুলোতে উঠে এসেছে। তো রাব্বি, বাংলাদেশ সরকারও আপনি বলছিলেন যে কি করবে মানে মরদেহগুলো ফিরিয়ে আনার বিষয়, আমাদের হাতে একটি প্রতিবেদন রয়েছে, তারপর আমরা ফিরছি। দর্শক, মানে একদিন পরই ফেরার কথা ছিল দেশে, কিন্তু ভাগ্য সহায় হয়নি। কলকাতার হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মধ্যে কুষ্টিয়ার একই পরিবারের 4 জন, এ ঘটনায় দগ্ধ হয়ে সাভারের বাসিন্দা এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডে নিহতদের বাড়িতে চলছে মাতম। এদিকে নিহতদের মরদেহ দ্রুতই দেশে ফিরিয়ে আনার কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আকস্মিক অগ্নিকাণ্ড, দগ্ধ হয়ে মুহূর্তেই ঝরল বাংলাদেশিদের তাজা প্রাণ। একে একে বাড়তে থাকে মৃতের সংখ্যা।
হৃদয় বিদারক এই ঘটনায় একই পরিবারের 4 জন কুষ্টিয়ার বাসিন্দা, যারা চিকিৎসা নিতে গত 3রা আগস্ট গিয়েছিলেন ভারতের বেঙ্গালুরে। ফেরার কথা ছিল 19 তারিখ বুধবার, তাই 18 আগস্ট ওঠেন কলকাতার একটি হোটেলে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, গভীর রাতে ভয়াবহ আগুনে মারা যান হোটেলে থাকা 8 বাংলাদেশি সহ 9 জন। এর মধ্যে সদর উপজেলার আরুয়াপাড়া এলাকার বাসিন্দা গণমাধ্যম কর্মী দেবাশিস দত্ত ও তার স্ত্রী, শিশু সন্তান ও শ্বশুর রয়েছেন। সপরিবারে মারা গেছে, শুধু বন্ধুই না ভাই, তবে সেও আমাকে দাদা বলে ডাকতো এবং আমিও তাকে দাদা বলে ডাকতাম। কলম সৈনিকদের কাছে সে একটা প্রতিভাবান একজন সাংবাদিক। আসলে তার এই অকাল মৃত্যুতে আমাদের ভাষা নেই সমস্ত পরিবারের প্রতি সমবেদনা জানানোর। এদিকে কলকাতার একই ঘটনায় নিহত হয়েছেন সাভারের আমিনবাজারের ব্যবসায়ী আহমেদ বাবু। স্বজনরা জানান, কসমেটিক্স পণ্য আনতে তিনি কলকাতায় গিয়েছিলেন। তার মৃত্যুতে পরিবারে বইছে শোক। এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে। পরিবার চাইলে খরচ বহন করবে সরকার। শনাক্ত শেষ হলে এবং সব ফর্মালিটিস কমপ্লিট হলে দ্রুততম সময় আমাদের এই মরদেহগুলো আমরা যেন বাংলাদেশে ফিরিয়ে আনতে পারি, সে কাজটা আমাদের কলকাতার মিশন সে কাজটা করছে। শ্রমিক না বা কোনো রকম প্রবাসী কল্যাণের হয়তো খুব একটা ওখানে ভূমিকা নেই, তাও যদি এখানে ওই যারা এই দুর্ভাগ্যবশত মৃত্যুবরণ করেছেন তাদের পরিবার যদি খরচ বহন করতে না পারেন, তাহলে অবশ্যই সরকার সেটা দেখবে। এছাড়া আহত 6 জন বাংলাদেশি নাগরিককে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে বলে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। স্থানীয় পুলিশ তাদেরকে শনাক্ত করতে পেরেছে। ওমর ফারুক, সময় সংবাদ। হাই কমিশনের যে আছে কলকাতায়। রাব্বি দেখছিলেন সেক্ষেত্রে রবিন, কিভাবে আসলে মরদেহগুলো বা কবে নাগাদ ফিরে আনা হবে? রাব্বি, আজকে মানে যেহেতু যে বাংলাদেশিরা কলকাতায় যে নিহত হয়েছেন, সেই ঘটনায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথাবার্তা বলেছিলেন এবং সেখানে কিন্তু তিনি বেশ কিছু বিষয় এসেও বলেছেন এবং তার মধ্যে তিনি যে বিষয়গুলো বলছেন যে কলকাতায় যে বাংলাদেশের যে উপ হাইকমিশন রয়েছে, তো সেখান থেকে তাদের পক্ষ থেকেও কিন্তু যে বিভিন্ন ধরনের যোগাযোগ করা হচ্ছে এবং যে বাংলাদেশ সরকারও মানে নিহতদের পরিবারদের সঙ্গে যোগাযোগ রাখছে এবং এই মরদেহগুলো, অর্থাৎ যে 5 জন বাংলাদেশি নাগরিক এখন পর্যন্ত পরিচয় শনাক্ত হয়েছে, তাদের মরদেহ যেন দ্রুতই দেশে ফেরানো হয় বা দেশে ফিরিয়ে আনা যায়, সেজন্য মানে উপ হাইকমিশন কাজ করছে। তবে এখানে কিন্তু যে একটি বিষয় সাংবাদিকদের পক্ষ থেকে মানে করা হয়েছিল, অর্থাৎ তাদের মরদেহ দেশে ফিরে আনার ক্ষেত্রে যে খরচের বিষয়টি, সেখানে মানে প্রতিমন্ত্রী যে কথাটি বলেছেন যে যেহেতু এখানে কোনো শ্রমিক নেই কিংবা প্রবাসী কল্যাণের যে একটি বিষয় থাকে, সে বিষয়টি নেই। তো সেক্ষেত্রে যদি দেখা যায় যে পরিবার তাদের খরচ বহন করতে না পারে, সেক্ষেত্রে সরকার তাদের মরদেহগুলো, নিহতদের মরদেহগুলো ফিরিয়ে আনার বিষয়ে সরকার খরচ বহন করবে। তো এই ছিল রাব্বি। রবিন, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। কলকাতায় হোটেলে আগুন এবং বাংলাদেশিদের হতাহতের ঘটনায় বাংলাদেশ সরকার কি ভাবছে এবং কি করছে, সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হচ্ছিলেন সহকর্মী ফারুক রবিন। এবার যাচ্ছে অন্যান্য খবরে। প্রায় 3 যুগ পর প্রতিদ্বন্দ্বিতামূলক রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ কাল। সংসদের সংখ্যাগরিষ্ঠতার কারণে জয়ের পথে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরই মধ্যে সব প্রস্তুতি সেরেছে নির্বাচন কমিশন। স্বচ্ছতা নিশ্চিতে সরাসরি সম্প্রচার হবে পুরো প্রক্রিয়া। এদিকে সরকার দলীয় সংসদীয় সভার পরে জানানো হয়, শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে ৩৫ বছর পর আবারও উত্তাপ রাজনৈতিক অঙ্গনে। প্রতিদ্বন্দ্বিতার মাঠে 2 প্রার্থী, ক্ষমতাসীন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিরোধী জোটের প্রার্থী এলডিপি সভাপতি অলি আহমদ। ভোটের আগের দিন নির্বাচনী কর্তা প্রধান নির্বাচন কমিশনার জানান, রাষ্ট্রপতি নির্বাচন করে অভ্যস্ত নয় ইসি, তারপরও প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখেনি কমিশন। এই ধরনের একটা ঐতিহাসিক ইলেকশন বলতে গেলে, ঐতিহাসিক ইলেকশনটা অত্যন্ত সুন্দর রূপে, সুচারু রূপে আমরা স্মুথলি আমরা এটা কন্ডাক্ট করতে পারবো, এই প্রস্তুতি আমরা নিয়েছি। সিসি বলেন, মেয়াদ শেষ হওয়ার আগেই রাষ্ট্রপতির পদত্যাগ এবং গণঅভ্যুত্থানের পর কে বসছেন দেশের সাংবিধানিক সর্বোচ্চ পদে, তা নিয়েও আগ্রহ রয়েছে বিশ্ববাসীর। এটা তো বিশ্ববাসী তাকিয়ে আছে। তো একটা গণঅভ্যুত্থান হয়ে গেল 24 আগস্টে, যেটা কনক্লুড হলো,
এবং একজন রাষ্ট্রপতি মেয়াদ শেষের আগে পদত্যাগ করলেন। এখানে কে রাষ্ট্রপতি হবেন এইটা একটা সবার একটা আগ্রহের কেন্দ্রবিন্দুতে আছে। তো এদিকে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট সামনে রেখে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সরকার দলীয় সংসদীয় সভা। বৈঠকের পর চিফ হুইপ জানান, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায় সরকার। গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকার এসেছে, আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে চাই, প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই। সরকার এবং বিরোধী দল ইনক্লুসিভ হয়ে দেশকে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই এবং দেশের অগ্রগতিকে অব্যাহত রাখতে চাই। দেশের মানুষ ভোট কেমনে দেয়, কেমন করে দেয়, সেটা আবার প্রত্যক্ষ করবে। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ শেষে শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠিত হবে বলেও জানান চিফ হুইপ। 21 তারিখ সন্ধ্যা 7:30 সময় বঙ্গভবনে শপথ হবে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। শর্ত দিয়ে বন্ধুত্ব হয় না, সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে নির্ধারণ হবে দ্বিপক্ষীয় সম্পর্ক। ভারত সফর নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। সব বাধা মোকাবেলা করে সরকার নির্বাচনী প্রতিশ্রুতি সহ জনবান্ধব সব কর্মসূচি বাস্তবায়ন করবে বলেও জানিয়েছেন তিনি। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের নিয়ে রাজধানীর শেরে বাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রী উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ। পুষ্পস্তবক অর্পণের পর কবর জিয়ারত করেন তারা। পরে প্রধানমন্ত্রীর ভারত সফরের আমন্ত্রণ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রুহুল কবির রিজভী বলেন, স্বার্থ ছাড়া ভারত বন্ধুত্বপূর্ণ আমন্ত্রণ জানালে সরকার সাধুবাদ জানাবে, তবে কোনো স্বার্থ থাকলে বাংলাদেশ সে পথে এগোবে না। সার্বভৌমত্বকে শ্রদ্ধা করার ভিত্তিতে সকল দেশের সাথেই আমাদের প্রধানমন্ত্রী তিনি সম্পর্ক রাখবেন, তিনি যাবেন, আমরাও সবাইকে আমন্ত্রণ জানাবো। কিন্তু ভিতরে যদি কোনো শর্ত থাকে তাহলে সেই শর্ত দিয়ে কখনো বন্ধুত্ব হয় না। বন্ধুত্ব হবে আমরা প্রত্যেকের স্বাধীনতা এবং সার্বভৌমত্বে বিশ্বাস করব, প্রত্যেকের সার্বভৌমত্বকে সম্মান করব। সব বাধা মোকাবেলা করে নির্বাচনী প্রতিশ্রুতি ও 31 দফা সহ জনবান্ধব সব কর্মসূচি সরকার বাস্তবায়ন করবে বলেও জানান রিজভী। প্রধানমন্ত্রী নির্বাচনের প্রাক্কালে দিয়েছেন ম্যানিফেস্টোর মাধ্যমে 31 দফার মাধ্যমে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে আমরা কাজ করছি। প্রতারণায় আওয়ামী লীগের রাজনৈতিক সংস্কৃতি বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা। উম্মেহানি, সময় সংবাদ, ঢাকা। গ্যাস সংকট মোকাবিলায় স্পট মার্কেট থেকে 14 কার্গো LNG কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জ্বালানি তেলের মজুদ সক্ষমতা 2 মাস থেকে বাড়িয়ে 3 মাস করার পরিকল্পনা চলছে। সকালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক বৈঠক শেষেই তথ্য জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী। সভায় ঢাকা মেডিকেল কলেজ ও ছাত্রাবাস সংস্কার সহ 10টি প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। সকালে শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনে বসে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একনেকের সভা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এতে অংশ নেন মন্ত্রী পরিষদের সদস্যরা। 2026-27 অর্থ বছরের দ্বিতীয় একনেক সভায় উত্থাপন করা হয় 12টি প্রকল্প। নীতিগত যাচাই বাছাই শেষে 10টি প্রকল্প পায় একনেকের সবুজ সংকেত। এতে ব্যয় ধরা হয়েছে 9,333 কোটি 58 লাখ টাকা, যার মধ্যে জিওবি মানে সরকারি অর্থ ব্যয় আছে 8,488 কোটি 71 লাখ টাকা। বৈঠক শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী ব্রিফিং করেন সাংবাদিকদের। জানান, ব্রিটিশ শাসনামলে প্রতিষ্ঠিত ঢাকা মেডিকেল কলেজ ও ছাত্রাবাসের সংস্কার এবং ভবন পুনর্নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য দেয়া হয়েছে প্রয়োজনীয় বরাদ্দ। ঢাকা মেডিকেল কলেজের ব্যবহার অনুপযোগী স্থাপনাসমূহ প্রতিস্থাপন ও পুনর্নির্মাণ, এটা নতুন প্রকল্প প্রস্তাব। এই প্রস্তাবের প্রাক্কলিত ব্যয় হচ্ছে 1154 কোটি 83 লক্ষ 1,000 টাকা। এটা সম্পূর্ণ জিওবি ফান্ডে বাস্তবায়িত হবে। অর্থনীতিকে আবারও উৎপাদনশীল পর্যায়ে নিতে সরকারকে সময় দিতে হবে বলে দাবি প্রতিমন্ত্রীর। জানান, জ্বালানি তেলের মজুদ সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা নিয়ে কাজ করা হচ্ছে। আমাদের যে আপৎকালীন মজুদ সেটা 1.5 মাস ছিল তেলের মধ্যে, সেটাকে 3 মাসে নেওয়ার জন্য ইতিমধ্যে প্রকল্প নেওয়া হয়েছে আরেকটা ইউনিট করার, এবং এটা 6 মাসে নেওয়ার পরিকল্পনা আছে সরকারের।
এদিকে জরুরি প্রয়োজন বিবেচনায় 7টি প্রতিষ্ঠানের কাছ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে 14 কার্গো এলএনজি কেনার নীতিগত অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার কমিটি। এই প্রকল্পের আওতায় প্রশিক্ষণের অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছে। মিয়ানমারে দীর্ঘদিন জিম্মি রাখার পর 24 জেলেকে ফেরত দিল আরাকান আর্মি। লোহার রড দিয়ে হাত পা বেঁধে নির্যাতনের অভিযোগ। প্রক্রিয়া চলছে বাকিদেরও ফিরিয়ে আনার। জনগণের প্রত্যাশা অনুযায়ী চাপমুক্ত থেকে দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে চাই বলে জানিয়েছেন দুদকের নতুন চেয়ারম্যান AKM আসাদুজ্জামান। তিনি বলেন, দুদকের ভাবমূর্তি ফিরিয়ে আনতে কাজ করা হবে। নতুন কমিশনের মাধ্যমে অবশেষে দীর্ঘ 5.5 মাসের শূন্যতা কাটল দুদকে। 170 দিন পর দুর্নীতি দমন কমিশন পেল নতুন অভিভাবক। বুধবার সকালে নতুন চেয়ারম্যান সাবেক বিচারপতি AKM আসাদুজ্জামানের নেতৃত্বে 3 সদস্যের কমিশন সেগুনবাগিচায় প্রধান কার্যালয়ে যোগদান করেন। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে বিএনপি সরকারের অঙ্গীকার বাস্তবায়নে অন্যতম সহযোগী স্বাধীন এই প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়েই নতুন কমিশন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নবনিযুক্ত 2 কমিশনার বলেন, কথাই নয় কাজের মাধ্যমে নিজেদের প্রমাণ দিতে চান। এক বাক্যে বলবো, আপনারা দেখবেন বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয় হবে। প্রতিটি বিষয়ে পুঙ্খানুপুঙ্খানু নিরপেক্ষভাবে আমরা সিদ্ধান্ত দিব। আর নবনিযুক্ত চেয়ারম্যান বলেন, দুদকের ভাবমূর্তি ফেরাতে কাজ করবেন। দেশের জন্য কাজ করতে পারি, দুদকের ভাবমূর্তি ফিরিয়ে আনতে পারি, দেশ থেকে দুর্নীতির মুক্ত করার যথেষ্ট চেষ্টা করতে পারি। ইনশাল্লাহ জনগণের প্রত্যাশা হতাশ হবে না। আমরা এই 18 কোটি 20 কোটি মানুষের প্রত্যাশার সামনে রেখেই আমরা এখানে আসছি। গত 3 মার্চ আব্দুল মমিনের নেতৃত্বে 3 সদস্যের কমিশন পদত্যাগ করে। এরপর থেকেই নেতৃত্ব শূন্য ছিল সংস্থাটি। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। জাতীয় মানবাধিকার কমিশন ও গুম সংক্রান্ত আইনের প্রস্তাবিত খসড়ায় বড় ধরনের অসঙ্গতির অভিযোগ তুলেছেন মানবাধিকার কর্মী, রাজনীতিক ও আইন বিশেষজ্ঞরা। গুমের মতো গুরুতর অপরাধের তদন্তভার অভিযুক্ত বাহিনীর হাতে রাখা উচিত নয় বলেও মনে করেন তারা। স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত না হলে অতীতের মতোই দায়মুক্তির সুযোগ তৈরি হবে বলেও আশঙ্কা তাদের। আওয়ামী লীগ সরকারের আমলে গুমের শিকার হয়েছেন বহু মানুষ। তাদের খুঁজে বের করা ও বিচার নিশ্চিতে আইন তৈরি সহ নানা পদক্ষেপ নিয়েছে সরকার। কিন্তু আমরা বুধবার রাজধানীর কারণ বাজারে জাতীয় মানবাধিকার কমিশন আইন ও গুম সংক্রান্ত আইনের প্রস্তাবিত খসড়া নিয়ে গোলটেবিল আলোচনার আয়োজন করা হয়। এতে আইনের বিভিন্ন অসঙ্গতি ও সীমাবদ্ধতা তুলে ধরে গুমের মতো গুরুতর অপরাধের স্বাধীন তদন্ত ও জবাবদিহি নিশ্চিতের তাগিদ দেন বক্তারা। যারা এই খুনগুলা করে, গুমগুলা করে, অপরাধগুলা করে, তারা বলে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা এটা করেছি। 2025-এর অধ্যাদেশে কিন্তু এই অজুহাত দেখিয়ে রেহাই পাওয়ার কিন্তু নিয়ম রাখা হয় নাই, কিন্তু 26-এ সেটা ফিরিয়ে আনা হয়েছে। এইসব আইন করে অপরাধগুলোর স্বাধীন তদন্ত করতে দেওয়া উচিত। উল্টো দিকে গেলে এটা ভুক্তভোগী প্লাস বাহিনী দুজনের জন্য খারাপ হবে। গুমের তদন্ত পুলিশ নয়, স্বাধীন কমিশনের মাধ্যমে করার দাবি জানান এবি পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু। এই আইনের তদন্তভার কখনোই পুলিশের হাতে দেয়া যাবে না। এই তদন্ত কমিশনকেই দিতে হবে এবং আদারওয়াইজ এটা একটা ফাও জিনিস। খসড়ায় তদন্তের ভার পাওয়া সংস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে প্রস্তাবিত আইন সংসদে পাস না করার আহ্বান জানান সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এটিকে বিদেশিদের কারসাজি বলে অভিযোগ করেন সংসদ সদস্য ব্যারিস্টার আরমান। মূলত তদন্তের জায়গাটা আপনি বাহিনীর উপরে ছেড়ে দিচ্ছেন। যারা আসামি তারা কিভাবে তদন্ত করবে? আপনি যদি কালকে ক্ষমতায় না থাকেন, আপনার রেখে যাওয়া আইনের কাঠামো ব্যবহার করে একই গুমের প্রচলন তো আবারও হবে। ডিপ স্টেট ফ্যাসিবাদকে ফ্যাসিবাদ হতে সহযোগিতা করেছিল, সেই ডিপ স্টেট এখনো কতটুকু শক্তিশালী তার প্রমাণ এই খসড়া আইন। নিরাপত্তা বাহিনী কোনো সরকারের তোষামত নয়, জনগণের নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে বলে প্রত্যাশা জানান আলোকচিত্রী শহীদুল আলম। নিরাপত্তা বাহিনী তাদেরকে আপনারা সুযোগ দেন, তাদের কাজ করতে দেন, তারা পেশাজীবী হিসেবে যা করা দরকার সেটা তারা করুক। আপনাকে সুরক্ষা দেওয়ার জন্য না, জনগণকে সুরক্ষা দেওয়ার জন্য। গুম ও মানবাধিকার লঙ্ঘনের দায় কোনো ব্যক্তি বা বাহিনী যেন এড়াতে না পারে, আইন তৈরিতে তা নিশ্চিতের তাগিদ দেন বক্তারা। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। সম্প্রতি ঢাকা সহ বিভিন্ন এলাকায় একাধিক বোমা ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধারের ঘটনায় আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে মনে করছে পুলিশ সদর দফতর। সারা দেশে কড়া গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে জানিয়ে পুলিশ বলছে,
দেশবিরোধী অপতৎপরতায় জড়িতদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে কঠোর ব্যবস্থা। তবে এসব ঘটনাকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই বলে মনে করেন বিশ্লেষক। বুলবুল রেজা রিপোর্ট। 12 আগস্ট সাভারের দক্ষিণ শ্যামপুরের একটি বাড়িতে অভিযান চালায় পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সিটিটিসি। সেখান থেকে 9টি বিস্ফোরক ও বিপুল পরিমাণ গান পাউডার উদ্ধার সহ 90 জেএমবির এক সদস্যকে গ্রেফতার করা হয়। 30 জুলাই রাতে আশুলিয়ায় চায়ের দোকানে রাখা ব্যাগের ভেতর প্রেসার কুকারে তৈরি করা আইইডি বোমা উদ্ধার করা হয়। 24 জুলাই মতিঝিলে মেট্রো রেল স্টেশনের নিচে পরিত্যক্ত ছাতার ভেতরে রাখা শক্তিশালী বোমা উদ্ধার করে পুলিশ। ধারাবাহিক এসব ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর যানবাহনে হামলার আশঙ্কায় দেশজুড়ে বিশেষ সতর্কতা জারি করে পুলিশ সদর দফতর। গত 12 আগস্ট বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের প্রধান ফটকের সামনে বোমা বিস্ফোরিত হয়। বিকট শব্দে আদালত চত্বরে আতঙ্কের সৃষ্টি হয়। গোয়েন্দা নজরদারির মধ্যে রেখেছি। একের পর এক বোমা ও বোমা সদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় জনমনে উদ্বেগ ও আতঙ্ক বাড়লেও পুলিশ সদর দফতর বলছে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমরা একটা কথা বলতে চাই, আতঙ্কিত হওয়ার কিছু নেই। আর এই জাতীয় ঘটনা যারাই জড়িত কিংবা আমরা দেখেছি অনেকেই তার নিজের মতাদর্শ প্রচারের ক্ষেত্রে এই জাতীয় উগ্রবাদে যদি প্রশ্রয় নিয়ে থাকে, আমাদের মূল কনসার্ন হচ্ছে গিয়ে কেউ যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় আমরা সাথে সাথে সেটা ব্যবস্থা নিব এবং ভবিষ্যতে যাতে এই জাতীয় কার্যক্রম কেউ না করতে পারে এবং কেউ জড়িত কিনা বা ইতিমধ্যে যারা এই জাতীয় কার্যক্রমের সাথে জড়িত প্রত্যেককেই আইনের আওতায় আনার জন্য আমরা সচেষ্ট রয়েছি। স্বল্প সময় ব্যবধানে বোমা বিস্ফোরণ কিংবা বোমা সদৃশ বস্তু উদ্ধারের ঘটনা বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই বলে মনে করেন এই বিশ্লেষক। আমার রাষ্ট্র তো বিপন্ন হলে সবকিছুই আমার বিপর্যয়ের মধ্যে চলে যাবে, সবকিছু অনিশ্চয়তার মধ্যে চলে যাবে। এটা এই ব্যাপারগুলোতে সতর্ক হওয়া প্রয়োজন এবং এটাকে গুরুত্ব সহকারে দেখা প্রয়োজন। 2-1 মাস ধরে কোথাও বোমা সদৃশ বস্তু উদ্ধার হচ্ছে, কোথাও বিস্ফোরণ ঘটছে, আবার যেগুলো বিস্ফোরণ ঘটছে সেখানে আইডির মতো ইনগ্রিডিয়েন্টস বা উপাদানগুলোর সন্ধান পাওয়া যাচ্ছে। তো এগুলো তো আসলে ভিন্ন একটা কিছু ইঙ্গিত বহন করে এবং সেই ইঙ্গিতের আলামতগুলো কিন্তু এগুলো। সম্প্রতি এক প্রতিবেদনে বাংলাদেশে আল কায়েদার তৎপরতা নিয়ে সতর্ক করেছে জাতিসংঘ। তবে এই রিপোর্টকে অনুমান নির্ভর আখ্যা দিয়ে আমলে নেয়ার কিছু নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। অনুমান নির্ভর কোনো রিপোর্টের উপর আমরা তো অ্যাকশন করতে পারি না। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। দেশের সব অনিবন্ধিত কিন্ডারগার্টেন বন্ধ করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বিকেলে চট্টগ্রামে পিটিআই কনফারেন্স রুমে প্রাথমিক শিক্ষকদের কর্মশালা শেষে এই পরিকল্পনার কথা জানান তিনি। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি সব ধরনের বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও অবকাঠামো মনিটরিংয়ের আওতায় আসবে বলেও জানান প্রতিমন্ত্রী। আইনি বাধায় কেটে যাওয়ায় প্রাথমিক বিদ্যালয়গুলোতে শূন্য প্রধান শিক্ষক পদে শীঘ্রই নিয়োগ শুরু হবে বলেও জানান তিনি। রেজিস্ট্রেশন ছাড়া সকল বিদ্যালয় বা বিদ্যালয়ের ধরনের কার্যক্রম পরিচালনা করছেন, যেই নামই দেন না কেন বিদ্যালয় ধরনের কার্যক্রম পরিচালনা করছেন, সেগুলো যদি রেজিস্ট্রেশন বিহীন থাকে তাহলে সেগুলোকে বন্ধ করে দেওয়া হবে। বিগত দিনগুলোতে এগুলোর শক্ত মনিটরিং হয়নি এবং অনেক স্কুল রেজিস্টার করেছে, রেজিস্ট্রেশন তাদের আছে, কিন্তু আমরা তাদেরকে শক্তভাবে মনিটরিং করিনি এবং মনিটরিং পলিসিও আমরা তৈরি করিনি। এখন সেগুলোতে বদল আসছে। রাজধানীতে রিকশা চলাচলের নতুন নীতিমালা তৈরি হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। বলেন, নীতিমালা অনুযায়ী 4টি নির্ধারিত অঞ্চলে থাকবে রিকশা চলাচলের সুযোগ। সায়েন্স ল্যাবে ডিএসসিসির অভিযানে কার্যক্রম পরিদর্শনের সময় প্রশাসক জানান, বিপণী বিতানের সামনের জায়গায় নিজেরা পরিষ্কার না রাখলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। মহাব্যস্ত নগরী ঢাকার অলিগলি থেকে রাজপথ সব জায়গায় ব্যাটারি চালিত অটোরিকশার দৌরাত্ম্য। এতে যানজটের পাশাপাশি বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি ও নগরবাসীর ভোগান্তি। এবার ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক জানালেন, রিকশা চলাচল ও হকার নিয়ন্ত্রণে নতুন নীতিমালা তৈরি করা হচ্ছে। নীতিমালা অনুযায়ী 4টি নির্ধারিত অঞ্চলে রিকশা চলাচলের সুযোগ থাকবে। 2 সপ্তাহের মধ্যে আমরা হকারদের একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসবো। রিকশারও নীতিমালা আসছে এবং সেই নীতিমালা অনুযায়ী ঢাকা দক্ষিণে 4টা অঞ্চলে ভাগ করা হবে। এই 4টা অঞ্চলে রিকশা 4টা অঞ্চলে চলবে। বুয়েটের ছাড়পত্র আনবেন, বুয়েটের ছাড়পত্র আনার পরে সিটি কর্পোরেশন তাদেরকে আমরা লাইসেন্স দেব,
পাশাপাশি ড্রাইভারের লাইসেন্স নিতে হবে। রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিদর্শনে গিয়ে ব্যবসায়ীদের সময় মতো কর পরিশোধ, ট্রেড লাইসেন্স গ্রহণ এবং আইন মেনে চলার অনুরোধ করেন তিনি। নিয়ম অমান্য করলে আইনি ব্যবস্থারও হুঁশিয়ারি দেন প্রশাসক। যারা ট্যাক্স দেন নাই, যারা লাইসেন্স নেন নাই, মার্কেটে আমাদের লোকজন যাবে। যদি লাইসেন্স না করে থাকেন, যদি কোনো ব্যত্যয় ঘটে, তাহলে সেই মার্কেট, সেই ব্যবসা সেখানে পরিচালনা করা যাবে না। যারা সিটি কর্পোরেশনের আইন না মানবে, সরকারের আইন না মানবে, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব। এছাড়া এই নগরকে বাঁচানোর আর কোনো উপায় নাই। নগরীর শৃঙ্খলা ফেরাতে অভিযান চলমান থাকবে বলেও জানায় দক্ষিণ সিটির কর্তৃপক্ষ। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছে। ইরান যুদ্ধে জড়িয়ে চরম বেকায়দায় যুক্তরাষ্ট্র। আলোচনার কথা অস্বীকার ট্রাম্পের। শর্ত মেনে সমঝোতার জন্য অনুনয় বিনয় করছে ওয়াশিংটন, দাবি তেহরানের। এবার বাণিজ্যের সংবাদ। ডাটা প্যাকেজের দাম ও মেয়াদ নিয়েও এবার ক্ষোভ ঝাড়লেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী। মোবাইল অপারেটরদের কল ড্রপ কমানোর নির্দেশ দিয়েছেন তিনি। বলেছেন, সাধারণ মানুষের কাছে আরও সুলভ মূল্যে পৌঁছে দেওয়া হবে স্মার্টফোন। কথা বলতে গিয়ে হুটহাট কল কেটে যাওয়া, ইন্টারনেটের ধীরগতি, অজান্তে ভ্যালু অ্যাডেড সার্ভিস চালু হওয়া সহ মোবাইল সেবা নিয়ে বিস্তর অভিযোগ গ্রাহকদের। জানা যায়, গত 5.5 বছরে অপারেটরদের বিরুদ্ধে 66,705টি অভিযোগ জমা পড়েছে নিয়ন্ত্রক সংস্থার কাছে। এই অবস্থায় রাজধানীতে রবি আয়োজিত অনুষ্ঠানে কল ড্রপ, ডাটার দাম ও মেয়াদ ইস্যুতে মোবাইল অপারেটরদের সতর্ক করলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী। সেবার মান উন্নয়নের চেষ্টা শুধু শহরে না করে প্রত্যন্ত অঞ্চলেও নেটওয়ার্ক শক্তিশালী করার নির্দেশ দেন মন্ত্রী। অনেকে বলে, আমি 500 টাকার প্যাকেজ কিনলাম, আমার টাকা আছে কিন্তু টাইমটা এক্সপায়ার করে গেছে, আমার সব চলে গেল। এটি কেন হয়? এইসব অ্যাওয়ারনেসগুলি আপনারা যদি বলেন তাহলে আমরা একটু ভালো থাকি, কারণ আমাদের কাছে জনগণ কিন্তু কমপ্লেন দেয় এবং বলে যে আপনারা কিছু একটা করেন। এ আয়োজনে কল ড্রপ নিয়ে ভোগান্তির অভিজ্ঞতা তুলে ধরেন প্রধানমন্ত্রীর টেলিযোগাযোগ উপদেষ্টা। আরও সুলভ মূল্যে সাধারণ মানুষের কাছে স্মার্টফোন পৌঁছে দিতে চায় সরকার। বাংলাদেশে একটা ফিচার ফোন কস্ট 999 টাকা, একটা স্মার্টফোন কস্ট, চিপেস্ট স্মার্টফোন 10,000 টাকা। 3 থেকে 5,000 টাকার মধ্যে একটা সাধারণ কৃষক, একটা রিক্সা চালক, একটা লেবার, তাকে আমরা মোবাইল ফোন দিতে চাই। 2029 সালের মধ্যে দেশের 2G নেটওয়ার্ক সেবা বন্ধ করা হচ্ছে না বলে জানান বিটিআরসির চেয়ারম্যান। নারকেল গাছের নারকেলে পানি নাকি শুকিয়ে যায়। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। কাতারের দোহায় দেশটির প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জাসিম আল থানির সঙ্গে সাক্ষাৎ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। কাতারের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় কাতারের নেতৃত্বের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা পৌঁছে দেন ডক্টর খলিলুর রহমান। তিনি কাতারের প্রতি বাংলাদেশের সংহতি প্রকাশ করেন। ডক্টর খলিলুর রহমান কাতারের প্রধানমন্ত্রীকে তার সুবিধাজনক সময় বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় ডক্টর খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী। এ সময় তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। 1 সেপ্টেম্বর থেকে বাতিল হচ্ছে বাংলা কিউআরের মার্চেন্ট চার্জ, বরং 2,000 টাকা পর্যন্ত লেনদেনে যুক্ত হবে প্রণোদনা। রাজস্থানের একটি হোটেলে এক আলোচনা সভায় কথা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ডক্টর কবির আহমেদ। প্রতিদিন 2 লাখ কিউআরে 50 কোটি টাকার বেশি লেনদেন হচ্ছে বলে জানান তিনি। আলোচনায় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলেছেন, নগদ টাকার চাহিদা কমাতে কৃষি, বীমা, ক্ষুদ্র ঋণ, যাতায়াতের মতো সব ধরনের লেনদেন যুক্ত হবে বাংলা কিউআর। টেকনোলজি জড়িত এবং এই ইনোভেশনের নতুন যখন টেকনোলজি আসে, বর্তমানে 45টি ব্যাংক, 6টি এমএফএস ও 5টি পিএসবি এর গ্রাহকগণ অ্যাপস ব্যবহার করে দেশব্যাপী প্রায় 27.29 লাখ মার্চেন্ট হিসাবে বাংলা কিউআর স্ক্যান করে পেমেন্ট করার সুযোগ পাচ্ছেন। 1 অক্টোবর 2026 থেকে আইআরএফ চার্জ শূন্য নির্ধারণ এবং পার্সোনাল রিটেইল অ্যাকাউন্টের মাধ্যমে 2,000 টাকা পর্যন্ত প্রতিটি সফল বাংলা কিউআর লেনদেনে মাসিক প্রণোদনা প্রদান করা হবে। আমাদের লক্ষ্য কেবল বাংলা কিউআর স্থাপন নয়, বরং এর সক্রিয় ও নিয়মিত ব্যবহার নিশ্চিত করা।
খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত হয়েছে। পুলিশ জানায় সন্ধ্যায় মহানগরীর লবণচড়া থানার ৮০ বিঘা এলাকায় এই ঘটনা ঘটে। ফুটবল খেলা কেন্দ্র করে বিরোধের জেরে এই ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক ধারণা পুলিশের। স্বজনদের দাবি, মঞ্জুরুলের সঙ্গে কারো কোনো পূর্বশত্রুতা ছিল না। সন্ধ্যার দিকে এলাকার দুর্বৃত্তরা এসে তাকে গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় মঞ্জুরুলকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মিয়ানমারের আরাকান আর্মির হাতে দীর্ঘদিন আটক থাকার পর দেশে ফিরেছেন ২৪ জেলে। বিজিবির মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনা হয়। ফিরে আসা জেলেদের অভিযোগ, আটকের পর অস্ত্রের মুখে নির্যাতন চালিয়ে দীর্ঘ সময় লোহার রড দিয়ে হাত পা বেঁধে রাখা হয়েছিল। স্বজনদের কাছে ফিরে উচ্ছ্বসিত জেলেরা। বাংলাদেশ মিয়ানমার নাপ নদীর জলসীমায় বিজিবির প্রতিনিধি দলের কাছে দীর্ঘদিন জিম্মি থাকা ২৪ জেলেকে হস্তান্তর করে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। পরে ট্রলারে করে তাদের টেকনাফ জেটি ঘাটে ফিরিয়ে আনা হয়। বিজিবি জানায় ২০২৫ সাল থেকে বিভিন্ন সময়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করায় বেশ কয়েকজন বাংলাদেশি জেলেকে আটক করে আরাকান আর্মি। পরে তাদের মিয়ানমারের বিভিন্ন স্থানে আটক রাখা হয়। মানবিক বিবেচনায় বিজিবির উদ্যোগে ধাপে ধাপে জেলেদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। এরই অংশ হিসাবে ২৪ জেলেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে, যাদের মধ্যে ১৮ বাংলাদেশি ও ৬ জন ক্যাম্পের রোহিঙ্গা। ফিরে আসা জেলেদের অভিযোগ, আটকের পর অস্ত্রের মুখে নির্যাতন চালিয়ে দীর্ঘ সময় লোহার রড দিয়ে হাত পা বেঁধে রাখা হয়েছিল। আর দীর্ঘ অপেক্ষার পর স্বজনদের কাছে ফেরার খবরে টেকনাফ জেটি ঘাটে ভিড় করেন পরিবারের সদস্যরা। ইচ্ছা করে হনো বারবার ভিতরে করে দিন, বাংলাদেশের সীমার ভিতরে আসছে, মানে জোয়ার বাড়ে এখানে নামাই দেয়, মানে তারা আর ধরে নামাজ বাদে ভাই আর ফাই দিয়ে আমার খুশি হই ইনশাআল্লাহ। এদিকে বুধবার বিকেলে টেকনাফ জেটি ঘাটে সংবাদ সম্মেলনে বিজিবি জানায়, মিয়ানমারে এখনও আটক থাকা বাকি জেলেদেরও নিরাপদে দেশে ফিরিয়ে আনতে প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আটক জেলেদের প্রত্যাবর্তন একটি ইতিবাচক অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। অবশিষ্ট আটক জেলেদের নিরাপদ প্রত্যাবর্তনের লক্ষ্যে বিজিবির প্রচেষ্টা অব্যাহত রয়েছে। বিজিবির তথ্য অনুযায়ী ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ১৯ আগস্ট পর্যন্ত আরাকান আর্মি ৪৩৪ জনকে আটক করেছে। এর মধ্যে বাংলাদেশি ২২২ জন ও রোহিঙ্গা ২১২ জন। এ পর্যন্ত ৩৪৮ জনকে ফেরত আনা হয়েছে। এখনও আটক রয়েছেন ৮৬ জন, যাদের মধ্যে ৬৫ জন বাংলাদেশি ও ২১ জন রোহিঙ্গা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। আন্তঃসাহীন বিতর্ক, কুইজ, গণিত, বিজ্ঞান ও স্পেলিং প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে বিএফ শাহীন স্কুল ও কলেজে এই অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে বিমান বাহিনীর সহকারী প্রধান এয়ার ভাইস মার্শাল রুশাদ্দিন আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল অনুষ্ঠানটি মডারেটর হিসেবে পরিচালনা করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃক পরিচালিত বাংলাদেশের 10টি বিইএফ শাহীন স্কুল ও কলেজের প্রায় 225 জন শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এবার সংস্কৃতির সময়। বিয়ের মুহূর্ত কারো কাছে নতুন জীবনের শুরু, কারো কাছে আবেগ ঘন বিদায়ের স্মৃতি। গল্পগুলোই ক্যামেরার ফ্রেমে তুলে ধরেছেন দেশের বিভিন্ন প্রান্তের আলোকচিত্রী ও সিনেমাটোগ্রাফাররা। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চলছে 2 দিন ব্যাপী জাতীয় বিবাহ আলোকচিত্র প্রদর্শনী ফরএভার স্টোরি চ্যাপ্টার 11। বিয়ের ছবি শুধু একটি মুহূর্তের সাক্ষী নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে বহু গল্প, আবেগ এবং স্মৃতি। সেই গল্পগুলো শিল্পের মাধ্যমে তুলে ধরতে আয়োজন করা হয় জাতীয় বিবাহ আলোকচিত্র প্রদর্শনী ফরএভার স্টোরি চ্যাপ্টার 11। প্রদর্শনীতে সারা দেশের ওয়েডিং ফটোগ্রাফারদের নিয়ে আসা হয়েছে এক ছাদের নিচে, যেখানে তৈরি হয় নতুনদের শেখা ও অভিজ্ঞদের সঙ্গে নেটওয়ার্কিং এর সুযোগ। বিয়ের ছবিটাকে যে অন্যভাবে আসলে মানুষের সামনে তুলে ধরা যায়, এটা নিয়ে কেউ ভাবে নাই, তো এইবার প্রথম বাংলাদেশে এমন এক্সিবিশন হয়েছে। এই ফটোগ্রাফি সিলেকশনে যারা ফার্স্ট হয়েছে এবং যাদের ছবি সিলেকশন হয়েছে তাদেরকে হয়তো এখানে একটা অ্যাওয়ার্ড দিবে।
আয়োজনে দেশের 30টির বেশি জেলা থেকে অংশ নেন 3 শতাধিক আলোকচিত্রী ও নির্মাতা। জমা পড়ে 3000-এর বেশি আলোকচিত্র ও ভিডিও, যার মধ্য থেকে নির্বাচিত করা হয় 150টি আলোকচিত্র ও ভিডিও। এটা ডেফিনেটলি আমাদের ওয়েডিং ফটোগ্রাফি ইন্ডাস্ট্রি যে ফটোগ্রাফাররা আছে তাদের স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড কম্পিটিটিভ যেই জিনিসগুলো থাকে, যে ভালো ছবি তোলা বা একটু শিখি আমাদের মেন্টররা কি করছে, তো এই বিষয়টা আমার কাছে ভালো লেগেছে। শুধু প্রদর্শনীই নয়, দুদিনব্যাপী এই আয়োজনে ছিল কর্মশালা, প্যানেল ডিসকাশন সহ অনেক সেগমেন্ট, যেখানে নিজেদের অভিজ্ঞতা ও পেশাগত দৃষ্টিভঙ্গি তুলে ধরেন ফটোগ্রাফার, সিনেমাটোগ্রাফার ও ইন্ডাস্ট্রি পেশাজীবীরা। বেসিক্যালি ইটস অ্যান এক্সিবিশন, যেখানে আমাদের ফটোসও আছে, ওয়েডিং নিয়ে এবং ভিডিও আছে। বিয়ের প্রতিটি ফ্রেমে লুকিয়ে থাকে গল্প। শিল্পে রূপ দেওয়ার পাশাপাশি ওয়েডিং ফটোগ্রাফির সৃজনশীলতা, পেশাগত মান এবং ভবিষ্যৎ সম্ভাবনাকে বড় পরিসরে তুলে ধরতেই এই আয়োজন করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। ফাতেমাতুজ জোহরা, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাতের সময়। এবার দেশের বাইরে খবর। ইরানের সঙ্গে আলোচনার বিষয়ে এবার নিজের অবস্থান পরিবর্তন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের সঙ্গে কোনো ধরনের আলোচনা চলছে না বলে দাবি করেছেন ট্রাম্প। জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, সমঝোতা চেয়ে যুক্তরাষ্ট্রই অনুনয় বিনয় করছে। এদিকে শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ না খোলার ঘোষণা দিয়েছে তেহরান। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত লক্ষ্য করে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে দাবি করেছে আবুধাবি। দেখছেন রাতের সময়। ডারউইন টেস্টের পারফরমেন্স ম্যাকিতেও ধরে রাখতে চায় টাইগার প্রেস ডিপার্টমেন্ট। ইনজুরি কাটিয়ে একাদশে ফিরতে মরিয়া পেসার শরীফুল ইসলাম। এই টেস্টেও দারুণ কিছু করবে বাংলাদেশ, এমনটাই বিশ্বাস বাহাতি এই পেসারের। অস্ট্রেলিয়া থেকে আরও জানাচ্ছেন তারেক হাসান শিমল। ডারউইনে ঐতিহাসিক জয়ের পর লম্বা এক ভ্রমণ ক্লান্তি নিয়ে বাংলাদেশ দলকে মাকাইতে আসতে হয়েছে। বিমানের যান্ত্রিক ত্রুটির কারণে 6 ঘন্টার পথ লেগেছে 14 ঘন্টা। বিমানের ভেতরেই 2 ঘন্টা বসে থাকতে হয়েছিল ক্রিকেটারদের। তাই আসার পরের দিনটা বাংলাদেশ দলের আনুষ্ঠানিক কোনো অনুশীলন রাখা হয়নি। তবে একেবারে যে হোটেল বন্দি থাকছেন ক্রিকেটাররা তেমনটাও নয়। একটা জিম সেশন হয়েছে স্থানীয় সময় সকাল 11:30 থেকে 1টা। এই সময়টার মধ্যে ক্রিকেটাররা তাদের জিম সেশনটা করেছেন। ট্রেনার ইফসি তাদেরকে নিয়ে কাজ করেছেন। ডারউইন থেকে মাকাইতে এসে কিছুটা উল্টো ওয়েদারের সঙ্গে মানিয়ে নিতে হচ্ছে বাংলাদেশ দলকে, কারণ ডারউইনে অনেকটা গরম ছিল, অনেকটা বাংলাদেশের মতো পরিস্থিতি ছিল। কিন্তু মাকাইতে এসে যে আমাদেরকে গরম কাপড় পরে থাকতে হচ্ছে, যদিও এদিন মাঠে আসেননি ক্রিকেটাররা, এরই মাঝে বাংলাদেশ দল কিন্তু পরিকল্পনা সাজাতে শুরু করেছে অস্ট্রেলিয়া বর্ডারে। আলোচনায় ঘুরে ফিরে আসলো ডারউইন টেস্টের কথা। খেলার সুযোগ হয়নি শরীফুলের, যোগ দিয়েছিলেন একটু দেরিতে। তবে ঐতিহাসিক জয়ের সাক্ষী হতে পেরেই খুশি তিনি। ছবির ভিতরে তো অন্তত আসছি, খুবই ভালো লাগছে। চেষ্টা করব এটা আমরা ক্যারি করার। জিম সেশনেই বেশি সময় দিয়েছেন, মানিয়ে নিয়ে পরের টেস্টে চোখ পকেটে পুরতে চান সিরিজটা। বাংলাদেশ সবাই খুশি হয়েছে, তার থেকে বেশি হয়তো আমি আরো বেশি খুশি হয়েছি। আমরাও চাচ্ছি সিরিজ জিতে, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। পেস ইউনিট দারুণ করছে। তাদের সঙ্গী শরীফুলও নিজে না থাকলেও তাসকিন, হাসানদের পারফরমেন্সে দল জয় পাওয়ায় আনন্দ তার। সুযোগের অপেক্ষায় আছেন নিজের সেরাটা দিতে। পেসাররা যখন ভালো করে অবশ্যই ভালো লাগে, বাট শুধু পেসার না, টিম বাংলাদেশ যখন ভালো করে ব্যাটিং, ফিল্ডিং, বোলিং 3টা পার্টি, তখন আরো বেশি ভালো লাগে। আমি তো সবসময় প্রস্তুত, এখন দেখা যাক যদি রিজিকে থাকে। অজি ভূমিতে ইতিহাস এরই মধ্যে লেখা হয়ে গেছে। এবার তার পূর্ণতা দেওয়ার পালা, টাইগাররা মুখিয়ে দারুণ কিছু করতে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ম্যাকাই, অস্ট্রেলিয়া। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। কলকাতা হোটেলে আগুনে 5 বাংলাদেশি সহ মৃত্যু নয়, আশঙ্কাজনক বেশ কয়েকজন। একই পরিবারের 4 জনের বাড়ি কুষ্টিয়া। দ্রুতই মরদেহ দেশে আনার ঘোষণা। 35 বছর পর প্রতিদ্বন্দ্বিতামূলক রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকাল। জয়ের পথে মির্জা ফখরুল। প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখেনি কমিশন। শুক্রবার সন্ধ্যায় শপথ। এবং মহেশখালীতে মার্কিন কোম্পানির এলএনজি টার্মিনাল থেকে আবারও গ্যাস সরবরাহ বন্ধ। সংকট বাড়ার শঙ্কা। স্পট মার্কেট থেকে 14 কার্গো কেনার সিদ্ধান্ত সরকারের। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গেই থাকুন।